আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ব্যাংকের ঋণ নিয়ে ব্যাংকেই দখল করেছে এমন একটি ঘটনা ঘটেছে, যেটি আপনাদেরকে শোনাবো দৈনিক আমাদের সময়ের মাধ্যমে। প্রিয় দর্শক, মাছের তেলে মাছ ভাজা ইসলামী ব্যাংকে বাংলাদেশ দখলে এ প্রবাদটির মতোই কৌশল নিয়েছিল কুখ্যাত ঋণ জালিয়াতি চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপ। 2015 সালে সেপ্টেম্বরে ইসলামী ব্যাংকের থেকে 1750 কোটি টাকার ঋণ নিয়ে ওই টাকা দিয়েই বেনামি ইসলামী ব্যাংকের প্রায় 9% শেয়ার কিনেছিল গ্রুপটি। ঋণ দেওয়ার ক্ষেত্রে নিয়ম নীতির তোয়াক্কা করেনি ব্যাংকের তৎকালীন পরিচালনা পরিষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ব্যাংকটির বিনিয়োগ ও আইন বিভাগের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তি ছাড়াই ঋণ নেওয়া হয়নি পর্যাপ্ত জামানত। আমলে নেওয়া হয়নি ব্যাংকটিতে নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষকের পরামর্শ। একক গ্রাহকের সীমা লঙ্ঘিত হওয়ায় এই ছলচাতুরি আশ্রয় নেওয়া হয়। এমনকি একজন বিদেশি পরিচালককেও ওই সভায় অনুপস্থিত রাখতে রাজধানীর একটি হোটেলে গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের দিয়ে আটকে রাখা হয়েছিল। আনুষ্ঠানিকভাবে ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পরও নামে বেনামে ঋণের নামে লুটপাট অব্যাহত রাখে গ্রুপটি এবং লুটপাটের টাকায় বিভিন্ন সময় ব্যাংকটির শেয়ার কেনা হয়। আমাদের সময়ের অনুসন্ধানে ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে এসব ঘটনার সত্যতা মিলছে। এ ঘটনা ব্যাংক খাতে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন অর্থনীতিবিদরা। 2002 সালে থেকে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার গ্রাহক এস আলম গ্রুপ। বিগত আওয়ামী সরকারের বিশেষ আনুকূল্য গ্রুপটি ইসলামী ব্যাংক সহ একে 7টি ব্যাংক দখলে নিতে সক্ষম হয়। এসব সহ বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে লক্ষাধিক কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে গ্রুপটির কর্তা ও ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেছেন। সরকার বদলের পর ব্যাংকগুলোর পরিষদ ভেঙে এস আলম করে কেন্দ্রীয় ব্যাংক। সেই সঙ্গে ব্যাংকগুলোর সম্পদের মান যাচাইয়ের বিশেষ নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ থেকে পৃথক তদন্ত থেকে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী একক ব্যক্তি, পরিবার বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কোনো ব্যাংকের 10% বেশি শেয়ার ধারণ করতে পারে না। আওয়ামী লীগ সরকারের বিশেষ আনুকূল্য ইসলামী ব্যাংকের মুষ্টিমেয় শেয়ার কিনে এসব শেয়ারের বিপরীত প্রতিনিধি পরিচালনা নিযুক্ত করে পুরো ব্যাংকের কর্তৃত্ব কবজায় নিতে সক্ষম হয় এস আলম গ্রুপ। অনুসন্ধান জানা গেছে, 2015 সালের শেষ দিকে নিয়ম লঙ্ঘন করে এস আলম ভেজিটেবল অয়েল এবং এর সহযোগী প্রতিষ্ঠান সোনালী ট্রেডার্স, এস আলম রিফাইন্ড ভেজিটেবল অয়েল এবং এস আলম গ্রুপের এডিবল অয়েল, এই 3 কোম্পানির নামে 1750 কোটি টাকা ঋণ বের করা হয় ইসলামী ব্যাংক থেকে। পরে অন্য 3টি বেনামি প্রতিষ্ঠান নামে ইসলামী ব্যাংকের প্রায় 9% শেয়ার কিনে এস আলম গ্রুপ। এর মধ্যে এস আলম ভেজিটেবল অয়েল এবং এর সহযোগী সোনালী ট্রেডার্সকে ইসলামী ব্যাংক ঋণ দেয় 500 কোটি টাকা। সোনালী ট্রেডার্স থেকে অর্থ নেয় এবিসি ভেঞ্চারস লিমিটেড নামে ইসলামী ব্যাংকের 2.01% শেয়ার কেনা হয়। এস আলম সুপার এডিবল অয়েলের নামে ঋণ দেওয়া হয় 850 কোটি টাকা। ওই টাকা দিয়ে প্যারাডাইস ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে ইসলামী ব্যাংকের 2.01% শেয়ার কেনা হয়। এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড নামে 400 কোটি টাকা ঋণ দেওয়া হয়। ওই টাকা দিয়ে ইউনিগ্লোব বিজনেস রিসোর্সের নামে ইসলামী ব্যাংকের 4.67% শেয়ার কেনা হয়। এছাড়া 2016 সালের মধ্যে আরমাডা স্পিনিং মিলস, জেএমসি বিল্ডার্স, এক্সেল ডাইং অ্যান্ড প্রিন্টিং গ্র্যান্ড বিজনেস লিমিটেড ও ব্লু ইন্টারন্যাশনালের নামে বেনামি শেয়ার কেনা হয়। তথ্য পর্যালোচনা দেখা যায়, 2017 সালের 5 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্যাংকটি দখলের পর বেনামি এই শেয়ারধারী প্রতিষ্ঠানগুলো থেকেই ব্যাংকটিতে পরিচালক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে এবিসি ভেঞ্চারসের প্রতিনিধিত্বমূলককারী জয়নাল আবেদিন ও প্যারাডাইস ইন্টারন্যাশনালের প্রতিনিধিত্বকারী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মতিনকে পরিচালনা পদে নিয়োগ দেওয়া হয়। অরেক্সেল ডাইং অ্যান্ড প্রিন্টিং থেকে অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম, গ্র্যান্ড বিজনেস লিমিটেড থেকে মিজানুর রহমান এবং এক্সেলসিওর ইমপেক্স কোম্পানি লিমিটেড থেকে সৈয়দ আবু আসাদকে পরিচালক পদে বসানো হয়। এছাড়া
আরমাডা স্পিনিং মিলের প্রতিনিধিত্বমূলক হিসাবে সাবেক আমলা আলস্ত খানকে ব্যাংকের চেয়ারম্যান এবং জেএমসি বিল্ডার্সের পক্ষ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন ভাইস চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ইউনিগুলো বিজনেস রিসোর্সেস থেকে জামাল মোস্তফা চৌধুরীকে পরিচালক নিয়োগ দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ঋণ প্রস্তাব স্পষ্টভাবে থাকতে হবে, কী উদ্দেশ্যে ব্যবহার হবে এবং সেই উদ্দেশ্যে ঋণ ব্যবহার করতে হবে, অন্য কোনো কাজে ব্যবহারের সুযোগ নেই। ফলে এখানে ঋণের অপব্যবহার হয়েছে। সূত্রমতে এসালাম গ্রুপটি ব্যাংক লুটপাট ও শেয়ার কেলেঙ্কারিতে সহায়তা করেন। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক 3 গভর্নর ও বিএসইসির সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আর ব্যাংকটির আনুষ্ঠানিক দখলে নেওয়ার সহযোগিতা করেছেন তৎকালীন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই কর্মকর্তা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা মন্তব্য করতে রাজি হননি। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের বিএম সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী আমাদের সময়কে বলেন, এ ধরনের কার্যক্রম ব্যাংক দখলের নতুন মডেল বলে মনে হচ্ছে। আগে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ঋণের টাকায় বেসরকারি ব্যাংকে মূলধন যোগানোর নজির দেখতে পেয়েছি, কিন্তু এখন বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে ওই ব্যাংকের শেয়ার কেনার নজির দেখিনি। এগুলো একেবারে নিয়মের পরিপন্থী কাজ, কারণ এক উদ্দেশ্যের ঋণ আরেক উদ্দেশ্যে ব্যবহার হয়েছে। এর মানে ব্যাংকের ভিতরে লোকজনও জড়িত ছিল। নিয়ন্ত্রক সংস্থা হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বও ছিল। এগুলো পুনরাবৃত্তি রোধে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ নেওয়া উচিত। যত বেনামি শেয়ার, ব্যাংকের মোট শেয়ারের 74.33% প্রাতিষ্ঠানিক, 17.89% বিদেশি, 7.60% পাবলিক এবং 0.18% ডিরেক্টর শেয়ার। এ বিষয়ে বিএফআইইউর প্রতিবেদনে বলা হয়, প্রাতিষ্ঠানিক শেয়ারের 30.55% বেনামি। এর মধ্যে এবিসি ভেঞ্চারস লিমিটেডের নামে 2.1%, এক্সেল ডাইং অ্যান্ড প্রিন্টিংয়ের নামে 3.40%। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এভাবে অনেক শতাংশ দেওয়া আছে বিভিন্ন কোম্পানির নামে, আর তারা বেনামি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাংকিংটি পরিষদে বসানো হয়েছে এবং এদের পরিষদের সদস্যদেরকে বসানো হয়েছে। এমনই কাজ করেছেন, একটি চক্র বানিয়েছেন এসালাম গ্রুপ। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যে কী উদ্দেশ্যে বানানো হয়েছে। মূলত তারা ইসলামী ব্যাংক থেকে টাকা নিয়েই তারা ইসলামী ব্যাংকের শেয়ার কিনে ইসলামী ব্যাংকে দখল করেছে। এই প্রতিবেদনটির সারমর্ম এটি। তো প্রিয় দর্শক, এই প্রতিবেদনটি অনেক বড়, তাই আমি একটু স্কিপ করে পড়ালাম, যেটুকু মেন তথ্য সেটুকু আপনাদেরকে জানালাম। তো এ বিষয়ে আপনার কি মতামত, আর এরকম রুখতে কী পদক্ষেপ গ্রহণ করা উচিত, অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি জানিয়ে যাবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।